আমার আব্বার সাথে সারা যুদ্ধ করেছিল হানান মাস্টার, মতিউর রহমান, আর্মি নানু, আত্মাবুদ্দি মাস্টার। ওরা সকলেই পূর্ণাঙ্গ স্বীকৃতি পাইছে। আমার আব্বা পূর্ণাঙ্গ স্বীকৃতি পাই নাই। আমার আব্বা সরকারের কাছে আমার আবেদন যে আমার আব্বা যে পূর্ণাঙ্গ স্বীকৃতি পায়, তারপর আমার আব্বা যেন সঠিক মুক্তিযোদ্ধা, ওই স্বীকৃতি আমরা দাবিদার। আমার সাথে আব্দুর রহমান মৌলভী আছেন, নায়েব আলী আছেন, আব্দুল হান্নান আছেন, জালালউদ্দিন আছেন, গুঞ্জর আলী আছেন, শুকুর আলী আছেন, এরপরে লোগা এই সিরাজউদ্দিন, এরপরে ওই লোগা আবু বকর সিদ্দিক, এই যে গোরাউল্লাহি, এরপরে ওই লোগা এই ফালু সাতাকুমা গ্রামের আমরা এই লোকটি আসলাম। ওরা তো তখন যে আগে যারা কমান্ডার আছেন আছে, তারা নাম দরখাস্ত দিছে, নামও দিছে, কিন্তু কেউ কেউ এইগুলা কাজ করছে না, পাঠাইছে না, তুলছে না। এই জন্যই হয়েছে গ্রহণ করেছিল এবং যুদ্ধও করছে। আব্দুর রহমান মৌলভী, নায়েব আলী, ওরা আমার সাথে একাধারে 2 মাস আমরা অপারেশন করছি, যুদ্ধ করছি, আমার সাথেই ছিল। তো এরপরে অন্য অন্য প্লাটুনের সাথে অন্য জায়গায়ও তারা গেছে, আমি আরেক জায়গায় গেছি, এবং একই সাথে আমরা ট্রেনিংও দিছি। ওইগুলা ওই লোক আমাদের উপরোক্ত যে লোকগুলো আছেন তাদের অবহেলার জন্য তারা এই অবস্থা হয়েছে। কিন্তু ওরা কোনো ভুল করছে না, ওরা কিন্তু সঠিকভাবে যুদ্ধ করছে। তালিকাতেও তারা 96ও তারা তালিকাতে করছে, কিন্তু ওদের নাম আসে নাই। ওরা তো এখন আমরা মনে করি সরকারে কখন যেভাবে মিডিয়া বাড়াই করিয়া সঠিকভাবে তারা তথ্য নিতেছে, নেয়া তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় তুললিয়া তাদেরকে বাধা দেওয়া একান্ত দরকার। তারা কষ্ট করছে, যুদ্ধ করছে, দেশের জন্য অনেক কিছু তারা করছে। আমরা বাতের টেক থেকে খবর পাইছি গৌরা রং সুরেন্দ্রবাবুর বাড়ির, জমিদার সুরেন্দ্রবাবুর বাড়ির পাঞ্জাবিরা থাকে এবং রেজাকার সহ। তখন রাত্রে 11টার সময় আমরা নৌকায় আমরা মুক্তিযোদ্ধারা 1 প্লাটুন ওই গ্রামে যাই। ওই গ্রামে গিয়া অ্যাটেক করছি রাত্রে 3টার দিকে। অ্যাটেক করার পরে পাঞ্জাবিরা যার তারা চইলা গেছে, কিন্তু এর মধ্যে একজন রেজাকার, তার নাম আছেন আফজাল হোসেন, ও কিন্তু যাইতে পারে নাই। ও একটা জুপের মধ্যে লুকাইয়া ছিল। যখন রাত্র ফর্সা হয়েছে তখন দেখি সে দৌড়া আমি দক্ষিণমুখী যাইতেছে আর একটা জুপের ভিতরে। তখন ওইখান থেকে আমি তার পিছনে ছুটছি। ছুটার পরে দৌড়াইতে 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 গিয়া পড়ে গেছি গিয়া খালের মধ্যে। আমিও তার সাথে খালের মধ্যে জাপ দিয়া পড়লাম, পইরা তারে দৌড়ে আনছি। তার সাথে একটা 303 রাইফেল ওর আনছি। আনার পরে তখন তো দেখি তার গুলিটা সেম্পারে তোলা। ও যদি ফিজ দেয়া টাইগার কাটও টান দেয় তা আমার মারে দিতে পারে, কিন্তু সে প্রাণের ভয়ে আর কোনো কিছু করে নাই। তোরে আনছি, আন্না পর আমরা হেডকোয়ার্টার ক্যাম্পে পাঠাইছি, ভারতে পাঠাই দিছি বালাহাট। ওইখানে তারা 1 সপ্তাহ রাইখা এরপরে তাদের কাছ থেকে জবানবন্দি কি নিছে না নিছে নেওয়া পর আবার তারে পাঠাইছে। এইভাবে আমরা অনেক কিছু করছি। গোবিন্দগঞ্জে যখন গেছি, গোবিন্দগঞ্জে এইভাবে পাঞ্জাবিরা রে আয়া করছে, আত্মসমর্পণ করছে। এইখানেও প্রায় 15-20 জন রেজাকারে পাঞ্জাবিয়ে আত্মসমর্পণ করার পরে ভারতীয় সৈনিকের কাছে আমরা তুলে দিচ্ছি। ওরা নিয়ে কী করছে সেটা আমরা বলতে পারবো না, ওদেরকে তো নিয়েই গেছে। এইখানে যখন করি এই তাদেরকে আত্মসমর্পণ করে ওই যুদ্ধ ছিল। আমার এই যে উরারখান্দা, আমি হাসিম কমান্ডার, জবান আলী, ফজলুল হক, আমরা বৈশা যেমন মেজদিনের মধ্যে গুলি করতেছি। এই মুহূর্তে একটা 30 মাটার আয়া পড়লো। পড়ার পরে এখানে জায়গাতেই জবান আলী মারা গেল। হাসিম কমান্ডার আহত অবস্থায় পড়ে গেছি গা, এই ফজলুল হক আহত অবস্থায় পড়ে গেছি গা। তখন তাদেরকে নিয়ে আমরা বালার চাই রাস্তায়
এই জমান আলী মারা যায়। তাই কাজ হয়েছে, বহুত গোড়া ঘুরছে তার বাচ্চা কাচ্চারা করবার লোক, কিন্তু করে নাই। সরকারকে আপনি কি পরামর্শ দিতে পারেন এই বিষয়ে? ওইটা আমি বলি তাদেরকে যেভাবেই হোক আপনার দ্বারা এই যে মিডিয়া পাঠাইতেছে এখন পুরাপুর একটা ইনকোয়ারি কইরা তাদেরকে গেজেটভুক্ত করা হোক এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক মুক্তিযোদ্ধা হিসাবে। তাদের বাচ্চা কাচ্চারা কত কষ্ট করতেছে, তার বাপ এই দেশের জন্য শহীদ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো তালিকাই হয় নাই। ওরাতের মধ্যে এই বোম পড়ার পরে তার বলতে নিচে যে ওরাতের মাংস টাংস যা আছে কিছুই ছিল না, এবং তার শরীরে দৌড়লে যেখানে দৌড়ছে এখান থেকে শুধু খালি আরগুলা রয়েছে, মাংস ছুটে আয়ে পড়ছে। কিন্তু ভারতে নেওয়ার পথে হসপিটালে বালাট নেওয়ার পথে রাস্তায় রামপুর যাওয়ার পরে সে মারা গেছে। এরপর তাদেরকে ভারতে নিচে নেওয়ার পরে সেখানে একটা জায়গা লালফানি তারে কবর দেওয়া হয়েছে, এখনো তার কবর আছে। ডলুরা এটা ভারতের অংশটার নাম হইল লালফানি, আর বাংলাদেশের নাম হইল ডলুরা। শহীদ মিনার এখানে শহীদ মিনারও আছে, এখানে তার কবর আছে। এখানে প্রায় 150-200 মুক্তিযোদ্ধার কবর আছে। এই কবরের সাথে জবান আলীর কবরও আছে। জবান আলী আমাদের সাথেই ছিল যখন আমরা বাতের ট্যাগ যুদ্ধ করতেছি। যুদ্ধ করার পরে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা যুদ্ধ করার পরে আমাদের গুলির ম্যাগজিনের গুলি ফুরাইয়ে গেছি গা। তখন আমি, জবান আলী, হাসিম কমান্ডার, ফজলুল হক, বুঝছেন নি, আমরা একখানা বৈশা ম্যাগজিনে গুলি করতেছি। এই মুহূর্তে একটা 30 মিটার আয়া এই জবান আলীর উপরে পড়ার পরে তার বডিটা ক্ষত বিক্ষত হয়ে গেল গা। তখন তাড়াতাড়ি করে এই সাথে আছেন হাসিম কমান্ডার, উনার শরীরেও পড়ছে, উনিও আহত অবস্থায় পড়ে গেছি গা। ফজলুল হক আছে, ও পড়ে গেছি গা। তখন তাদের 3 জনকে নিয়ে আমরা এই বালাহাট হসপিটালে যাইতেছি। যাওয়ার পথে রাস্তায় যাওয়ার পরে জবান আলী মারা গেল, আর ফজলুল হক এবং এই হাসিম কমান্ডারে লইয়া আমরা গেলাম এই বালাট। কিন্তু বালাট যাওয়ার পরে তারা 2 জন জীবিত আছে বাঁচছে। এরপরে তাদের আহত বাতা পর্যন্ত হয়েছে, কিন্তু জবান আলী যে নিহিত হয়েছে আজ পর্যন্ত তার কোনো গেজেটও নাই, লাল বইও নাই, কোনো কিছু নাই। আজ পর্যন্ত সে বাতা পায় না। তার বাচ্চা কাচ্চারা বিশ্বনাথ ঠেলা গাড়ি বা কাজ করে খায়। কিন্তু এটা বড় দুঃখজনক জিনিস, তার কিন্তু কেন হয় না এই জিনিসটা। বাতাটা এখন পর্যন্ত নেই, তার লাল বইও কোনো তালিকা নাই এবং তার কোনো গেজেটও হয় নাই। তার বাচ্চা কাচ্চারা কোনো বাতাও পাইতেছে না, কিন্তু এটা বড় দুঃখজনক জিনিস। যারা আহত হয়েছে তারা পাইতেছে, কিন্তু জবান আলীর কেন লাল বইয়ে তাদের কোনো নাম নাই, নিহত হওয়ার পরেও তার কোনো কিছু পাইতেছে না। তার বাচ্চা কাচ্চারা এখন বিশ্বনাথ ঠেলা গাড়ি বা চলে কত কষ্টে দুঃখে দিন যাইতেছে তাদের। এটা আমরা সরকারকে অনেক করি যেন তার তালিকা করিয়া তাদের বাচ্চা কাচ্চারা যেন ভাতা দেওয়া হয়।